বর্তমানে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। কেষ্টমণ্ডলের একটা কুরুচিকর মন্তব্য এক পুলিশ আইসির বিরুদ্ধে রাজ্য রাজনীতিকে গরম করে দিয়েছে। ওনার মন্তব্য তো আমি এখানে শোনাবার দরকার পড়ে না, সেইভাবে শোনাচ্ছি না, কারণ আপনারা সকলেই শুনেছেন। বিষয় হলো, এই ঘটনাকে কেন্দ্র করে আমার জীবনে ঘটে যাওয়া 2-3টে ঘটনা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকে আপনাদের বলবো যে পুলিশ আধিকারিক বা পশ্চিমবঙ্গ পুলিশ সাধারণ মানুষ বা তাদের নিচুতলার কর্মীর সাথে কি ব্যবহার করে বা কি আচরণ করে, আর এই সব সরকারের কুলাঙ্গার নেতাদের বিরুদ্ধে বা এদের সাথে এদের আচরণ কেমন হয়, বা এরা কোনো ভুল ত্রুটি করলে তখন এদের আচরণ কেমন হয়, আর সাধারণ মানুষ বা এদের নিচুতলা কর্মী যখন ভুল ত্রুটি না করে এদের ভুল ধরে দেওয়ার চেষ্টা করে তখন এদের আচরণ কেমন হয়, এই দুটো পার্থক্য আপনাদের আজকে দেখাবো। প্রথম জিনিসটা তো আপনাদের দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা অলরেডি দেখে নিয়েছেন। কারণ অনুব্রত বা কেষ্টমণ্ডল যে ভাষায় বোলপুর আইসিকে কথা বলেছেন, যে ভাষায়, সেগুলো আপনারা সবাই শুনেছেন এবং সেগুলো যথেষ্ট নিন্দনীয় এবং যথেষ্ট নোংরা। অতএব সেই বিষয় নিয়ে আর বেশি কিছু বলবো না। আমি আমার জীবনের বিষয় নিয়ে 2-4টে কথা, 2-3টে ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম হলো 2014 সাল, 14 বলবো না, 13 সাল। আমি তখন সিভিক পুলিশে নিয়োগ হই। 2013 সালের 11 তারিখ অক্টোবর মাস সিভিক পুলিশের নিয়োগ হয়। পুরো রাজ্য জুড়ে 1 লক্ষ প্রায় 20-30 হাজার ছেলেকে রাজ্য সরকার নিয়োগ করেন সিভিক পুলিশ পদে। তার মধ্যে আমিও ছিলাম। আমি আমার থানায় যথারীতি 11 তারিখ ডিউটি করতে যাই এবং ডিউটি করা শেষ হয়। যাই হোক, ডিউটি চলে আমাদের, টানা নয়, কেটে কেটে 30 দিন ডিউটি হয়। 11 তারিখ থেকে প্রায় ডিসেম্বরের 10-15 কি 20 তারিখ পর্যন্ত 30 দিন কাজ হয়। এই 30 দিন পর হঠাৎ কাজ বন্ধ হয়ে যায়। তো কাজ বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা খুব চিন্তায় পড়ি যে আমরা কি করব। অবশ্য চিন্তার এমন কিছু বিষয় নেই, কারণ মমতা ব্যানার্জি যেভাবে যে রিক্রুটমেন্টটা করেছিলেন, সম্পূর্ণ রিক্রুটমেন্টটাই একটা ধোঁয়াশার মধ্যে ছিল। এর বিরুদ্ধে কেসও হয়েছিল। কিন্তু মজার বিষয় হলো, বেতন পরিকাঠামোটা খুব সুন্দর করেছিলেন। প্রতিদিন 141 টাকা 81 পয়সা। তো এই বেতন পরিকাঠামোতে আমরা কাজ করছিলাম। 30 দিন কাজ করলাম, 141 টাকা 81 পয়সা করে বেতন পেলাম প্রতিদিন, এবং 30 দিন কাজ হওয়ার পর কাজ বন্ধ হয়ে যায়। তো যথারীতি আমরা সবাই কিন্তু চিন্তিত হয়ে পড়ি যে আমাদের কাজ থাকবে কি থাকবে না। যার ফলে আমরা গুটি গুটি করে ছেলেরা একত্রিত হই এবং সেই বিষয় নিয়ে আলোচনা করি যে আগামী দিনে আমরা কি করব, কাজ যদি না থাকে আগামী দিনে আমাদের কি পদক্ষেপ হওয়া দরকার। সেরকমভাবে আমরা চিন্তা ভাবনা করে আমরা গুটি গুটি ছেলে এক জায়গায় বসে সেগুলো সব আলোচনা করতে থাকি। আলোচনা করার পরে একদিন ডিসেম্বরের 27-28 তারিখ নাগাদ 2013 সালেরই আমরা একটা বড় আকারের বৈঠক করি। সেখানে আমাদের সব কিছু আলোচনা হয় যে কী করা যাবে না করা যাবে, এবং নিজেদের মধ্যে একটা হতাশার প্রকাশ হয় কাজ না থাকার জন্যে। যাই হোক, বেতনটা কম হলেও কাজ তো ছিল। সেই বৈঠকের খবর কিন্তু থানার আমার ওসির কাছে চলে যায়। তো তারপরই এবারে থানার ওসির তো নানা রকমের চেলা চামুন্ডা থাকে, যা বুঝতেই পারছেন। আমাদের সিভিকেরই কিছু চেলা চামুন্ডা ছিল থানার। তো সেই চেলা চামুন্ডা যেখানে আমরা বৈঠক করছি সেই স্থানে পৌঁছে বলছে, এই তোমরা এখানে বৈঠক করছো, থানার ওসি খবর আছে, তোমাদেরকে খবর নেবে। তোমরা কী ভেবেছো নিজেদের? আইন শৃঙ্খলা ডিপার্টমেন্টে কাজ করে তোমরা এইরকম মিটিং মিছিল বৈঠক করতে পারো না। তাই বুঝলাম, আমি তাকেই প্রশ্নটা করলাম, ভাই আমাদের চাকরিটা আছে না? সে সকল বিষয়ে ওসি জানবে আর সরকার জানবে। বেশ ভালো কথা। তার 2-3 দিন পরেই 31শে ডিসেম্বর রাত 8:30টার সময়
আমার ভিপি মানে ভিলেজ পুলিশ আমাকে ফোন করে যে সুদীপ তোমাকে কাল সকালে বড়বাবু থানায় ডেকেছে। বেশ ভালো কথা, আমি তো একটু অবাক হলাম কী জন্য ডেকেছে। গেলাম পরের দিন সকালবেলা, আমি টাইমটা জানলাম, বলছে 6টার সময়। গেলাম যথারীতি সকাল 6টায় আমি থানা পৌঁছে গেছি। ওই ওসি থানায় 6টার সময় ডেকে পাঠিয়ে, বাবু ঘুম থেকে উঠছেন কটায় জানেন? 9টার সময়। এবং আমাকে তার অফিসে ডাকছে কটার সময়? 11টার সময়। প্রথম এই আচরণ, 1 নম্বর, যে আমি একজন ওই থানারই স্টাফ, তাকে আপনি এইভাবে 5-6 ঘন্টা বসিয়ে তার সময় নষ্ট করে তাকে হেনস্থা করলেন। এই হচ্ছে পুলিশের আচরণ একজন নিচু তলার কর্মীর সাথে। 11টার সময় যখন ডাকলেন, আমাকে ডেকে বলছেন, মিটিং করছো, মিছিল করছো, সরকার কাজ দিয়েছে তার বিরুদ্ধে আন্দোলন করবে। আমি বলি কই না তো স্যার, আন্দোলন তো কিছু করিনি, আমরা বৈঠক করছি যে আগামী দিনে আমাদের কাজ থাকবে কি থাকবে না সেই বিষয় নিয়ে আলোচনা করছি। না, আমার কাছে খবর আছে তুমি বাইরের থেকে লোক নিয়ে এসছো, আরও বাইরের থানার ছেলেরা এসছে, তাদেরকে হোটেলে রেখেছো। আমি তো অবাক হলাম, 1836 টাকায় মানে 141 টাকা 81 পয়সা গণিত 30 দিন যদি হয় 1836 এরকম কিছু একটা হচ্ছে কি 3000 টাকায় হোটেল খরচা দিয়ে ছেলে রাখবো, তাদেরকে আনিয়ে অন্য থানার থেকে ছেলে আনিয়ে তাদেরকে রেখে তাদেরকে দিয়ে বৈঠক করাবো, এত খরচা আমাদের, এত পয়সা আমাদের আছে? আমি তো শুনে অবাক হলাম। রীতিমতো 1.5-2 ঘন্টা জেরা করলেন, মানে আমি যেন আসামির মতো জেরা করলেন। আসামির মতো জেরা করে 1.5-2 ঘন্টা পর ছেড়ে দিলেন। মানে সকাল 6টার থেকে যে আমি ওখানে পৌঁছেছি, মানে সকাল 4:30-5টার সময় উঠেছি, ওঠার পর থেকে যে পেটে এক দানা কোনো অন্ন পড়েনি, সে সকল বিষয় থানার বড়বাবুর কোনো খেয়াল নাই। আর এইসব পুলিশ আধিকারিকরাই যখন কোনো নেতা যাবে থানায়, তখন বসিয়ে চা, বিস্কুট, জল, কোল্ড ড্রিঙ্কস সব কিছু খাওয়ায়। তো এইটা গেল একটা। এর প্রথমটা ছিল 1 জানুয়ারি 2014। দ্বিতীয়, আমরা কাজ করছি, আবার কাজ দেখছি, কাজ পুনর্বহাল হয় 5ই জানুয়ারির থেকে। তার মানে আমরা ঠিক ছিলাম যে কাজ আমাদের বন্ধ ছিল, অনেক জায়গা থেকে অনেক কথা ওঠার পর থেকে কাজ শুরু হয়েছে আবার পুনরায়। 5ই জানুয়ারি থেকে আবার কাজ শুরু হয়, মাসে 20 দিন, 141 টাকা 81 পয়সা বেতন। তো যথারীতি এই বেতনই আমরা কাজ করছি। কাজ করতে করতে দেখতে পাচ্ছি কিছু সরকারের লালিত পালিত সিভিক পুলিশ আছে, যারা ওই তেল মারা পার্টি বলে না, ওই তেল মারা কিছু সিভিক পুলিশ আছে, এবং সরকারের লালন পালন খেয়ে তারা বড় হয়। তো এইরকম কিছু সিভিক পুলিশও নাম লেখানো আছে যারা বিনা কাজ করে বেতন তুলছিল। যথারীতি তাদের অ্যাটেন্ডেন্স 0 এবং বেতন পাচ্ছে ফুল। সেই বিষয় নিয়ে এবং বেতনের অ্যাটেন্ডেন্স লিস্টটা পাঠায় কে? আমাদের ভিপি পাঠাতো। তো সেই নিয়ে আমার ভিপির সঙ্গে একদিন সন্ধ্যেবেলা তর্কাতর্কি, যে আমরা 1836 টাকার বেতনে কাজ করে আমাদের খরচা হয় 3 থেকে 4 হাজার টাকা ডিউটি পারপাস আসা যাওয়া করতে, আর সে কাজ না করেই বেতনটা তুলে নিচ্ছে, এটা কিভাবে সম্ভব? তার মানে নিশ্চয়ই তোমার গলদ আছে। না, সে বলছে আমি তো কিছু গলদ করিনি, আমি এখান থেকে 0 করেই পাঠাই, থানার বড়বাবু কী করেন আমি জানি না। তো যথারীতি বললাম, তাহলে তাকে বললাম যে এক কাজ করো, তাহলে থানা তোমার বড়বাবু মনে হয় সম্ভবত 300-400 সিভিকের অ্যাটেন্ডেন্স রেজিস্টার মেনটেন করতে পারছেন না, ওনার ওই চেয়ারটায় বসে থাকার কোনো অধিকার নেই, তো ওনাকে বলো চাকরিটা ছেড়ে দিতে। আসলে এই কথাটা আমি কেন বলেছিলাম, কারণ এই কথাটা আমাদের পুলিশ অফিসারদেরই, আমাদের সিনিয়র অফিসারদেরই শিক্ষা। কেন শিক্ষা? না, কোনো সুবিধা অসুবিধার কথা বলতে গিয়ে যদি আমরা কোনো থানার অফিসারকে বলতাম, ওনারা কিন্তু একটাই জবাব দিতেন, কাজ না পোষালে ছেড়ে দাও। তো আমিও তাকে পাল্টা দিলাম যে তোমার বড়বাবুকে বলো যে কাজ যদি না পারছেন তাহলে ছেড়ে দিতে। ও কি করলো, এবং আরও ওই সেই যে বিনা বেতন তুলে সিভিক কাজ করে সে, এবং আরও কিছু তৃণমূলের গাণ্ডপিণ্ড, তারা আমার নামে একটা ভালো করে কমপ্লেন করলো ওসির কাছে, এবং যথারীতি
একদম পরিকল্পনার মতো, এবং আমারও যেটা ধারণা ছিল রাত 8:30টার সময় আবার ফোন আসে 8:30টার সময় যে কালকে তোমাকে বড়বাবু ডেকেছে। আমি যথারীতি পরের দিন যাই, আমাকে সকাল 11টার সময় ডেকেছিলেন, সকাল 11টার সময় যাই। তো 11 থেকে আবার 1টা 1:30টা পর্যন্ত বসিয়ে রাখলেন, 1:30টার সময় ডাকলেন। ডাকার পরে না সরি আমাকে 8টার সময় ডেকেছিলেন, 8টা থেকে 11টা পর্যন্ত বসিয়ে রাখলেন, এবং 11টা 11:30টার সময় আবার নিজের কেবিনে ডাকলেন। কেবিনে যখন ঢুকি আমি সেই বেতন না তোলা সিভিক দেখছি বড়বাবুর পাশের চেয়ারটায় বসে রয়েছেন। ভাবতে পারছেন আপনি? মানে সরকারের চেলা চামুন্ডা চোর ডাকাত ছেচর দাগাবাজ এইসব ব্যক্তিরা পুলিশের পাশের চেয়ারটা পায়। ভাবতে পারছেন? আজকেই পুলিশ গালাগালি খাবে না তো কী খাবে? এদের বোঝা দরকার যে এদের জায়গাটা নষ্ট করছে এরা নিজেরাই। আজকে তাই আজকে এদের মা বোন মাসি বউ এক করে দিচ্ছে। কবে বুঝবে এরা? তো যাই হোক, ঢুকেই দেখি সেই বেয়াদব ওসির পাশের চেয়ারটায় বসে আছে। পাশের চেয়ারটা বসে থাকার ফলে আমি তো বুঝতে পারলাম গেম সেট। তো আমাকে ঢুকলাম, আমাকে ঢুকানোর পরে 1.5-2 ঘন্টা জেরা, 2-3 প্রায় 2.5 ঘন্টা ধরে জেরা করার পরে অথচ আমি নিরপরাধ, আমার নামে আরও বাড়িয়ে চাড়িয়ে এত কিছু কমপ্লেন করেছে এরা সব তৃণমূলের সাগর চাঙ্গু বাঙ্গুরা। আমি কোনো কথাই বলিনি, শুধু একটা কথা বলেছি, আপনি চাকরি যদি রেজিস্টার মেনটেন না করতে পারছেন, বেতনের রেজিস্টার না মেনটেন করতে পারছেন, আপনি চাকরি ছেড়ে দেন। সেই কথাটা আমাকে আরও বাড়ি চাড়ি লাগিয়েছিল। তো যাই হোক, 1.5-2 ঘন্টা জেরা, অনেক কথা। না তোমাকে আমি এই করে দেবো ওই করে দেবো, তোমাকে আমি থানায় কোর্টে চালান করে দিচ্ছি, এই করে দিচ্ছি ওই করে দিচ্ছি। আমি যা পারেন করুন, আমি জানি সেটিং চলছে। ফলে আমাকে কি করলাম, হঠাৎ দেখছি আমাকে বলছে এই একজনকে ডাকলো, একে যে ওই ধারে বসাও। আমি বললাম মানে বসাও মানে? না তোমাকে কাল কোর্টে চালান করে দেবো। বাহ, খুব ভালো কথা। আমি তো অবাক হলাম। আমি বললাম আমার অপরাধ দেখতে হবে না, তুমি যাও ওখানে যে বসো, ওকে বসা। আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম। তো যাই হোক, যে বসি, আমাকে প্রথমে একটা অন্য জায়গায় বসতে দিচ্ছিল, নোংরা জায়গায়। আমি সেই সিভিককে বললাম ভাই আমার এই প্যান্টটার দাম তোর দাম থেকে অনেক বেশি, আমি কি ওখানটা বসবো, ভালো জায়গাতে? তো যথারীতি সে একটা অন্য জায়গা স্থান করে দিল। তো সেখানে যে বসলাম, 1:30 থেকে বসে আছি। সকাল থেকে আমি কিন্তু খেয়ে যাইনি, 8টার সময় বেরিয়ে গেছি, 7:30 8টার সময় বেরিয়ে গেছি, খেয়ে যাইনি আমি। 4টে বাজছে, ডিউটি টেবিলে যে অফিসার ছিলেন আমি ওনাকে বললাম স্যার ডেকেছিলেন বড়বাবু 7:30 8টায়, আমি যথারীতি চলে এসেছি না খেয়ে, এখন বাজছে বিকেল 4টে। আপনাদের মানবিকতাটা দেখুন, সকাল থেকে আমি খালি পেটে, আপনারা এক ফোঁটা জল পর্যন্ত জিজ্ঞেস করেননি। সকাল থেকে আমি উপোস আছি, আপনারা একটা গ্লাস জল পর্যন্ত জিজ্ঞেস করেননি যে আমি আর জল তেষ্টা পেয়েছি কিনা। এই আপনাদের মানবিকতা বুঝুন। এই হচ্ছে পুলিশ। নেতাদের গেলে কোল্ড ড্রিঙ্কস, জল, মিষ্টি, জলখাবার সব কিছু দেয়। আর থানায় কাস্টডিতে নিয়েছে বড়বাবু, তার হুঁশ নাই যে যাকে কাস্টডিতে নিয়েছে সকাল থেকে খেতে দিতে হবে, তার হুঁশ নাই। এমন বেয়াদব পুলিশ অফিসার আপনি দেখেছেন? সকাল থেকে উপোস রাখিয়ে বিকেল 4টে 5টা পর্যন্ত 6টা পর্যন্ত উপোস রাখিয়েছে। কী অপরাধ ছিল আমার? আজকে এরা কেষ্টর গালাগালি খাবে না তো কারা খাবে? এইরকম সিস্টেমটা করে দিয়েছি। তো আজকে উনি হয়তো করেননি, উনি হয়তো ভালো কাজ করেছেন, কিন্তু এই সিস্টেমটা তো এরকমই প্রচলিত করে দিয়েছে, পুলিশকে গালাগালি খাওয়ার জায়গাটা তৈরি করে দিচ্ছে এরকম কিছু অফিসার। যথারীতি আবার সেই 8টার সময় আমাকে ওখান থেকে থানার থেকে রিলিজ করে, অনেক চাপে পড়ে, কিন্তু আমি সেখান থেকে হার মানার ছিল না। মানে 7-8 ঘন্টা শুধুই আমাকে একটা কাস্টডিতে নিয়ে রেখে দিল। আমি তো অবাক হয়ে গেলাম। যাই হোক,
এরকম আবার কাজ চলছে চলছে চলছে। 2017 সালে, এটা ছিল দ্বিতীয় ঘটনা, এবার বলি তৃতীয় ঘটনাটা, যেটা শেষ এবং অন্তিম। 2017 সালে আমি যে আউটপোস্টেই থাকি, আমার থানার আন্ডারে একটা আউটপোস্ট, সেই আউটপোস্টে একটা সংবর্ধনা অনুষ্ঠান হয়। সংবর্ধনা কাকে দেওয়া হচ্ছিল না, মাধ্যমিক এবং এইচএস স্টুডেন্টদের, যারা পাস করেছে বা 60% অ্যাভাব নাম্বার পেয়েছে তাদেরকে সংবর্ধিত করবেন জেলা লেভেলের আধিকারিকরা, এবং বিডিও, এসডিও সাহেব, বড়বাবু, এসপি সাহেব সবাই ছিলেন। আমার অঞ্চলটা হচ্ছে হিন্দু সংখ্যালঘু অঞ্চল, 30% এখানে কি 25% এখানে হিন্দু। আর এই আমার যে আউটপোস্ট, এই আউটপোস্টের আন্ডারে 3 থেকে 4টে গ্রাম পঞ্চায়েত পড়ে, যেগুলো তার আন্ডারে রেগুলেশন হয় বা দেখাশোনা হয়। অতএব এই আউটপোস্টে যদি কোনো প্রোগ্রাম হয়, তাহলে প্রোগ্রামের অংশীদার বা প্রোগ্রামের আমন্ত্রিত সদস্য কিন্তু এই 3-4টে অঞ্চল থেকেই হওয়া দরকার, তাই না? আপনার একটা মানুষের যদি 2টো ছেলে হয়, তাহলে যে কোনো কাজে 2টো ছেলেকেই ডাকা দরকার। এরা তো ওটা বাদ দিন, মানে পাশের অঞ্চলগুলো তো বাদই দিন। আমি যে অঞ্চলে অবস্থিত, মানে আমার অঞ্চলেই আউটপোস্ট অবস্থিত, এই আমার অঞ্চলে হিন্দু বা কৃত মাধ্যমিক এইচএসের বাচ্চাদের বাদ দিয়ে শুধু মুসলিম বাচ্চাদের সংবর্ধনা অনুষ্ঠানে ডাকা হয়েছিল, যার উত্তর এখন আমি পাইনি। কেন, হিন্দুর বাচ্চারা কি সব টাটা, আম্বানি, বিড়লার বাচ্চা ছিল? আমি সেদিনই প্রশ্ন করেছিলাম ফেসবুকে, যার ফলে 10 তারিখে আমি পোস্ট করি, 8 তারিখের প্রোগ্রাম, 8ই জুন প্রোগ্রাম হয়েছে, 10 তারিখে পোস্ট করি, 13 তারিখে আমাকে কাজ থেকে টার্মিনেট করা হয়। 13 তারিখ নয়, 16 তারিখে আমাকে কাজ থেকে টার্মিনেট করা হয়। 16ই জুন 2017 আমাকে টার্মিনেট করা হয়। একবার ভাবুন তো আমার অপরাধটা কি। মানুষ জানতে চাইছে, আমার এলাকার মানুষ জানতে চাইছে, যাদেরকে আমরা আমন্ত্রিত করেছিলাম যে আপনার ছেলেকে নিয়ে যাবেন আপনার ওই সংবর্ধিত অনুষ্ঠানে। কারণ প্রথমে বলা হয়েছিল যে অঞ্চলের প্রতিটা ছেলেকেই করা হবে, যারা মাধ্যমিক এইচএসে পাস করেছেন প্রতিটা ছেলেকেই সংবর্ধিত করা হবে। পরে সেটা নিয়ম আমরা সেইভাবে, আমাদের থানার থেকে আদেশ এসেছিল, আমরা সেইভাবে সেই গার্জেনদের বলেছিলাম যে আপনারা থানায় যাবেন, এই দিন আপনাদের ছেলেদের সংবর্ধিত করা হবে। যথারীতি অনুষ্ঠানের আগের দিন এই নিয়ম পাল্টে শুধু মুসলিম বাচ্চাদের এই সংবর্ধনা অনুষ্ঠানে ডাকা হয়, যার ফলে প্রোগ্রামের দিন প্রতিটা গার্জেনের প্রশ্ন, এত গার্জেনকে কে উত্তর দেবে? তার চেয়ে ফেসবুকে পোস্ট করলাম যে এই হচ্ছে ঘটনা, মানুষ জানতে পারলো, যে জানতে পারলো তেমনি পুলিশের ঝাল লাগলো, আর ঝাল লাগার সাথে সাথে দিন 7 মধ্যেই আমাকে টার্মিনেট করলো। ভাবুন, এদের কি বলা উচিত? আমি কি করেছিলাম? পুলিশের তোষণ নীতির আমি ধরে দিয়েছিলাম, এইটা আমার অপরাধ। পুলিশ ঠিকমতো মানুষের সেবা করতে পারছে না, এইটা আমি ধরে দিয়েছিলাম। পুলিশ বিচার ব্যবস্থা ভুল করছে, এইটা আমি ধরে দিয়েছিলাম, এটা আমার অপরাধ। আর আমি ভুল ধরে দিয়েছি অপরাধ, আমি কাজ থেকে টার্মিনেট হচ্ছি, আমি কাস্টডিতে যাচ্ছি, আর একজন মা বোন বাসি বউ এক করে দিল, সে এখন সুন্দর ঘুরে বলছে আবার দিদির পুলিশ। সে বলছে নাকি দিদির পুলিশের কাছে ক্ষমা চাইছে। দিদির বাবার পুলিশ, দিদির বাবার বেতন দেয়, বাবার টাকায় বেতন দেয়। চিন্তা করুন, আজকে এই পুলিশের দশা একমাত্র পুলিশের ওপর লেভেলের জন্যে। কারণ পুলিশের সিস্টেমটা সেই ব্রিটিশ আমলের সিস্টেমের মতো চলে আসছে, যেখানে নিচু তলার কর্মীর কোনো দাম নাই, ওপর তলার সেটিং সরকারের সঙ্গে নিচু তলার কর্মীদের কুকুর বেড়ালের মতো করে রেখে দিয়েছে। এই সিস্টেমটা পাল্টানো দরকার। আইপিসি অ্যাক্ট, সিআরপিসি অ্যাক্ট, ভারতীয় আইন, এই জিনিসগুলো পরিবর্তন হওয়া দরকার। এইভাবে চলতে পারে না, এইভাবে চলতে পারে না। আমি প্রত্যেক পুলিশ অফিসারকে বলবো, আপনার বাড়ির মহিলার সম্মান আপনার হাতে। কিছুদিন আগে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, সাধারণ মানুষকে একটা নিয়ে পোস্ট করেছিলাম যে বাড়ির মহিলাদের সম্মানটা নিজের হাতে, প্রশাসনের হাতে ছেড়ে দেবেন না।
আজকে তো আমার নিজের এবার চিন্তা লাগছে, প্রশাসনই নিজের বাড়ির মা বোনেদের সম্মান কীভাবে রাখবে সেটাই নিয়ে চিন্তা হচ্ছে। থানার একজন আইসি, মানে সেই ওই আইন শৃঙ্খলা ওই জায়গার ইনচার্জ, তাকে এইভাবে আক্রমণ কদর্য ভাষায়, সাহস পায় কি করে? এইখানে গুলি মারতো, এইখানে এই লোকগুলোর এইখানে যে একদম গুলি মারতে হয়, তারপর এদের মতো সবাই চোর ছাচোর গুন্ডাদের একদম সোজা হয়ে যাবে। তো এই ছিল আমার জীবনের সাথে এরকম ঘটে যাওয়া ঘটনা। এইরকম পুলিশ অফিসাররা যেসব এই 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 আমি যাদের কথা বললাম, আমি নাম উল্লেখ করলাম না, আমি তাদেরকে অপমান করতে চাই না, কিন্তু এইসব পুলিশ অফিসাররা সিস্টেমটাকে নষ্ট করছে। আরে যেদিন শপথ নেন আপনারা, সেদিন আপনাদের সেই শপথটা নেওয়ার সময় যেভাবে গর্ববোধ করেন, নিশ্চয়ই গর্ববোধ করেন, তো সেই গর্ববোধের সাথে ডিউটিটা কি সারা জীবন পালন করেন? একবার চিন্তা করবেন আপনারা। আজ আপনাদের মতো কিছু পুলিশ অফিসারদের জন্যই প্রত্যেক পুলিশ অফিসারকে, প্রত্যেক নিচুতলার পুলিশ কর্মীকে এইভাবে হেনস্থা হতে হচ্ছে। আপনারা বুঝুন, আপনারাও ভুগছেন, কদিন ভুগবেন? এবার তো পরিবর্তন করুন। নমস্কার।